ধরনের একটা সংকটের মধ্যে আমাদের এই জনগোষ্ঠী আমরা এখানে আছি। আমি সেখানে এই ব্যাপারে বলতে চাই, আমার কথাটা দেখলাম সেদিন পুলিশের ঢাকার কমিশনার তিনি বললেন যারা মবের সঙ্গে যুক্ত, হত্যা ধর্ষণের সঙ্গে যুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঢাকা 12-তে আমি যেখানে নির্বাচন করেছি এখানে এখনো পর্যন্ত দেখলাম অনেক জায়গাতে, গতকালকে আমাদের অফিসে সেগুনবাগিচায় 12 থেকে অনেকে দেখা করতে এসছেন এখনো দল ধরে, এবং পরে শুনলাম যে আমার ব্যানারগুলো দিয়ে কোথাও ফেস্টুন দিয়ে এখনো কিছু কিছু জায়গা দখল করে রাখা হয়েছে, কোথাও দোকান, কোথাও রেলের জমি, এটা ওটা এগুলো ছিল। আমি খুব পরিষ্কার করে কথাটা বলেছি, দুর্বৃত্ত, সন্ত্রাসী, মাফিয়া, ধর্ষক, বলাৎকারী, সেটা বাইরে হোক, ঘরে হোক, রাজপথে হোক, সড়কে হোক, অথবা আমাদের মাদ্রাসাগুলোতে হোক, অপরাধীকে কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করবার কোনো সুযোগ নেই। পুলিশের কর্মকর্তা দেখলেন এই কথা উচ্চারণ করলেন, এটাকে বলে কথার কথা হিসেবে আমরা দেখতে চাই না। সরকারি দলের যদি হয়ে থাকে এবং বেশিরভাগ অপরাধীরা নানা কারণে রাতারাতি ভুল পাল্টায়, সরকারি দলের ছত্রছায় প্রশাসনিক ছত্রছাত্র আশ্রয় নেবার চেষ্টা করে, এটা আমার গত 50 বছরের অভিজ্ঞতাটা মোটামুটি এরকম। এসব ব্যাপারে তারা আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা সরকারের দিক থেকে দেখতে চাই। ঘর পরিষ্কার করতে গেলে সরকারি দলকে আগে নিজের ঘরটা পরিষ্কার করতে হবে। আপনি আঞ্চলিক ধর্ম অপরের শেখাও। তারা যদি উদাহরণ তৈরি করতে পারেন, দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তাহলে অন্যদের উপরে একই ধরনের আইন প্রয়োগ করার যে নৈতিক জোরটা, রাজনৈতিক সাহসটা, সেটা কিন্তু অর্জন করা সম্ভব। আমি আশা করি এই ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। একটা গণ আতঙ্ক তৈরি হয়েছে, জানমালের নিরাপত্তাহীনতা, মানুষ ঘর থেকে বেরোলে, নির্বাচিত সরকারের আমলে এরকম একটা গণ আতঙ্কের জায়গাটা আসবে কেন? আমার শিশু সন্তান, বাচ্চা সন্তান, মারা যেভাবে, এটা তো আমি ছোটকালে কখনো দেখিনি। এটা বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে মা বাবারা যেভাবে বাইরে তারা গেটে দাঁড়িয়ে থাকেন, রিক্সা গাড়িতে দিয়েও তারা স্বস্তি বোধ করেন না, শিশু সন্তানরা আবার ঠিক মতন তারা বাসায় ফিরবেন কিনা, এই গণ আতঙ্ক থেকে উদ্ধার করাটা এই সরকারি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছেন গুড গভর্নেন্স। তারা বলতে পছন্দ করেন, এটা সব সরকারি বলে, এই সরকারও তারাও বলেছেন তারা একটা সুশাসন নিশ্চিত করতে চান। আপনি অন্য কি দিতে পারবেন জানি না, কিন্তু মানুষের ন্যূনতম তার নিরাপত্তা, তার মর্যাদা, তার সম্মান, তার জানমালের নিরাপত্তা, এটা অগ্রাধিকারের ভিত্তিতে অবশ্যই সরকারকে এটা নিশ্চিত করতে হবে। এটা ছাড়া আপনাদের কোনোভাবেই পার পাবার কোনো সুযোগ নেই। 3 মাস পার হয়েছে, হানিমুন পিরিয়ড যদি 3 মাস হয়ে থাকে, ইতিমধ্যে 3 মাস আপনারা শেষ করেছেন। বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। প্রতিদিন আমরা এখন দেখতে চাই, আমরা সরকারের উপস্থিত দেখতে চাই, কার্যকারিতা আমরা কিন্তু দেখতে আমরা চাই। 2 হচ্ছে সরকারের 3 মাস, যেটা ইতিমধ্যে শুরুর দিকে বক্তারা বলেছেন, আমাদের শেখ আব্দুল নূর তিনিও বলেছেন, আজকে সভার সভাপতি আমি একমত। সরকারের উপরে সীমাহীন প্রত্যাশা, বিশাল একটা প্রত্যাশা, যেহেতু 17 বছর পর অভ্যুত্থান, তারপরে নির্বাচন, সেই নির্বাচনে এবং সরকার এখানে রাতারাতি 3 মাসে ম্যাজিক দেখাতে পারবেন এরকম চিন্তা প্রত্যাশা না করা ভালো। কিন্তু এটা আমরা ইতিমধ্যে দেখেছি, একটা কাজের সংস্কৃতি সরকার গড়ে তোলবার একটা চেষ্টা আছে। প্রতিটা দিন কাজে লাগানো, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তকে কিভাবে কাজে লাগানো যায়, একটা আন্তরিক চেষ্টা, একটা বার্তা তারা দেবার চেষ্টা করছেন। তারা একটা কাজের জায়গা থেকে মানুষের এবং তাদের নির্বাচনের যে অগ্রাধিকার, তাদের কমিটমেন্ট যেগুলো আছে, ইতিমধ্যে এটার অর্থনৈতিক ভায়াবিলিটিকে ডক্টর মোয়াজ্জেম একটু বলবার চেষ্টা করলেন। আগামী বাজেটে হয়তো আমরা সেটা দেখব, এটার জন্য থোক বরাদ্দ কি রাখা হচ্ছে, টাকা কিভাবে সংকুলান হবে, ভবিষ্যতে এগুলো কতখানি টেকসই হবে কিনা। ইতিমধ্যে সোশ্যাল সেফটি নেটে আমাদের প্রায় 24-25টা প্রকল্প আছে গ্রামাঞ্চলে, অল্প কিছু শহরাঞ্চলে, বেশিরভাগ গ্রামাঞ্চলে, এবং সেগুলোর কি পরিস্থিতি দাঁড়াচ্ছে তার উপরে নির্ভর করবে এটা কি কেবল একটা চমক নাকি সত্যি সত্যি মানুষের জীবনের একটা গুণগত পরিবর্তনের জন্য উদ্যোগগুলো হচ্ছে। আগামী বাজেট তার পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে সেটাকে আমরা দেখতে চাইব। সরকারের রাজনৈতিক সদিচ্ছাটা তারা দেবার চেষ্টা করছে, এ ব্যাপারে নিশ্চয়ই আমরা ইতিবাচকভাবে দেখতে চাই।
সরকার তারা পরিবর্তন করতে চান, পুরনো ধারা থেকে তারা বেরিয়ে আসতে চান, একটা জনকল্যাণকামী একটা রাষ্ট্র সরকার তারা কায়েম করতে চান। এবং সরকারি দলের মহাসচিব প্রায় যেটা বলেন, আমি বলতে চাই এই সরকার সত্যি সত্যি সরকারের বড় চ্যালেঞ্জ কি। তারেক রহমান ইতিহাসের একটা অসাধারণ বরপুত্র হিসাবে তার সামনে একটা সুযোগ তৈরি হয়েছে। সুযোগটা কি? আমাদের যে সমাজ এখনো অনেক ভাগ বিভক্তি, অনেক ঘৃণা, অনেক হিংসা, অনেক বিরোধ এবং বৈরিতা, এরকম একটা সমাজকে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে এরপর রাজনৈতিক সমাজকে ঐক্যবদ্ধ করা, নানা প্রশ্নে দ্বিমত থাকবে, ভিন্নমত থাকবে, কিন্তু এর ভিতরেও একটা জাতীয় ঐক্য গড়ে তোলা। তিনি যে রেইনবো নেশন গড়ে তোলবার কথাটা বলেছেন, বিভিন্ন বিশ্বাস, রাজনীতি, আদর্শ, সংস্কৃতি থাকার পরও জনগণের মধ্যে যে একটা ঐক্য, জনগোষ্ঠী হিসেবে আমাদের যে ঐক্যের জায়গাটা, সম্ভবত এটা আমাদের শক্তির বড় একটা জায়গা। সেই জায়গাটা তারা যদি তৈরি করতে পারেন, এবং সেদিক থেকে আমি মনে করি সংসদের ভিতরে রাজনৈতিক দলগুলোকে যেমন আস্থায় নেওয়া দরকার, সংসদের বাইরে যে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবাইকে ঐক্যবদ্ধ করে আর সবাইকে যুক্ত করে তার যাবতীয় প্রকল্পগুলোকে, উদ্যোগগুলোকে, সেটাকে আমি মনে করি নেওয়া দরকার। একটা সদিচ্ছা প্রতিনিয়ত তাদেরকে আমরা দেখছি, এবং তারেক রহমান তার পিতার মতোই একটা সহজ সাধারণ সারল্যের জীবন, মানুষের কাছাকাছি যাওয়া, বেশ কিছু ইতিবাচক, আমাদের মতন সমাজ যেগুলোকে অনেক বড় করে দেখতে অভ্যস্ত, তো সেটা তিনি একটা নতুন ধারা চালু করবার একটা চেষ্টা তিনি করছেন। কিন্তু আখেরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, বাস্তবাত্মিক কাজের কাজ কি আপনি করছেন, সেদিক থেকে ডক্টর সাব্বির যেটা বললেন, আমি তার সাথে একমত হব। এ ব্যাপারে আমরা এই হলেই আমরা সরকার নির্বাচিত হওয়ার 15 দিনের মাথায় গণতন্ত্র রাষ্ট্র পরিষদের আলোচনায় আমি উল্লেখ করেছিলাম, সরকারের প্রধান ইয়েটা ছিল যে গণভোটের যে গণরায়, এই গণভোটের গণরায়টা বিল আকারে উত্থাপন করে এটাকে যদি আইনে পরিণত হতো, এবং আমাদের সংসদ আগামী 180 দিনের জন্য যদি একটা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করত, আমি মনে করি এটা সরকারের জন্য গৌরবজনক হতো, তাদের জন্য অনেক ভালো কিছু বই আনত। তারা তাদের অর্জনটাকে বিরোধীদের হাতে টুলস আকারে তারা তুলে দিয়েছেন কিনা, এই প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। আমার যুক্তি হচ্ছে যে পার্লামেন্টে এখন প্রায় 250 জন সরকারি দলের পার্লামেন্ট মেম্বার, সরকারি দলের মতামতের বাইরে যেখানে একটা খড়কুটাও এদিক থেকে ওদিকে যাওয়ার কোনো সুযোগ নেই, সুতরাং এই পার্লামেন্টে তাদের অস্বস্তি, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ ছিল না। যে গণভোটের পক্ষে আপনি কথা বলেছেন, হাতে ভোট দিতে বলেছেন, তার পক্ষে কাজ করেছেন, হ্যাঁ, গণভোটের প্রক্রিয়া নিয়ে, প্রশ্ন নিয়ে আমাদেরও প্রশ্ন, আপত্তি ছিল, কিন্তু শেষ পর্যন্ত এর ত্রুটি, ঘাটতি, দুর্বলতা যেটাই থাকুক না কেন, মানুষ তো প্রায় 70% মানুষ ভোট দিয়েছে, 5 কোটি মানুষ ভোট দিয়েছে, এবং ভবিষ্যতে সম্ভবত এটা এই সরকারের জন্য ওই যে বলে না অ্যাকিলিস হিল, মানে তার বড় একটা অন্তর্গত দুর্বলতা হিসাবে ভবিষ্যতে থেকে যাবে। এবং ইতিমধ্যেই এবং এই সরকার তার কমিটমেন্ট থেকে সরে আসলো কিনা, ব্যর্থ হলো কিনা, ডিপার্ট করলো কিনা, তো এই প্রশ্নগুলো যত দিন যাবে ভবিষ্যতে অনেক বড় আকারে এগুলো উত্থাপিত হবে। আমি মনে করি সেদিক থেকে সরকারকে আবার যেসব অনেকগুলো প্রশ্নের সরকারের গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট ছিল, এগুলো সরকারকে কেউ করতে হয়তো বাধ্য করতে পারবে না, এরকম একটা কনসেনসাস ঐক্যমত কমিশন আমাদের মধ্যে আলোচনায় ছিল। তবে দুটো ইম্পর্টেন্ট এক ধরনের গ্যারান্টি ক্লজ থাকার পরে এই জায়গা থেকে সরকারের এই যে ব্যর্থতা, এটা মনে হয় রাজনৈতিক দিক থেকে সরকারের অর্জনটাকে বিষয়টা আপনি বিসর্জনের জায়গায় নিয়ে যাচ্ছেন কিনা, এই হিসাবগুলো করা দরকার। আর আমি আশা করবো যে যে বিলগুলো তারা প্রত্যাহার করে নিয়েছেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন থেকে শুরু করে দুদকের ব্যাপারে নিশ্চয়ই সুসমন্বিতভাবে তারা এগুলোকে তারা উত্থাপন করবেন। আমি এখনো পর্যন্ত পুরোপুরি আশাটা হারাতে চাই না। তবে বিচার বিভাগের ব্যাপারে ইতিমধ্যেই এখানে আমাদের বন্ধুর আলোচনায় এখানে করলেন, বিচার বিভাগ সচিবালয়টাকে তুলে দিয়ে এটাকে মন্ত্রণালয়ের মধ্যে নিয়ে আসাটা, এটির মধ্যে ব্যাপক একটা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এবং আমরা স্বাধীন বিচার ব্যবস্থার ব্যাপারে
আমি এখানে সম্ভবত এই প্রেস ক্লাবের এখানে আমি মিনিমাম 100টা বক্তৃতা করেছি হাইকোর্টের দিকে তাকিয়ে, এবং বিএনপি 17 বছর, ইতিমধ্যে কথাটা আমি বলেছি, বিএনপি যখন বিরোধী দলে থেকে বিএনপি এই উপমহাদেশের মনে হয় যেসব দল সবচেয়ে নিপীড়িত হয়েছে, যারা সবচেয়ে গুম খুনের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, বিএনপি তার মধ্যে অন্যতম। এত দীর্ঘ সময় অন্য কোনো দলকে এই পরিমাণ রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়নি। ওই সময়কালে বিএনপি যে ধরনের বিচার ব্যবস্থা তারা দেখতে চেয়েছেন, অথবা ভবিষ্যতে বিরোধী দলে গেলে তারা যে ধরনের বিচার ব্যবস্থা তারা দেখতে চাইবেন, এখন তো উচিত হবে বিএনপি সরকারের থেকে সে ধরনের বিচার ব্যবস্থা, বিচারপতিদের নিয়োগ যাতে গণতান্ত্রিকভাবে হয়, তারা সে ব্যাপারে তারা কার্যকর উদ্যোগ তারা গ্রহণ করবেন। কারণ আলটিমেটলি আমাদের এই গত সরকারের বড় ঐক্য ছিল বিচার ব্যবস্থাকে বিরোধী দলের দমনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা। তো এই ঐতিহ্য থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই। আমি আশা করব বিএনপি ব্যাপারে প্রজ্ঞার পরিচয় দেবেন, দূরদর্শিতার পরিচয় দেবেন, ভবিষ্যতে এটা নিয়ে যেন আফসোস করতে না হয় বিএনপিকে, সেই সুযোগটা বিএনপির উপরে পুরোপুরি আছে। গোটা যে সংস্কার মূল আলোচনাটা কি, ধরেন 1 নম্বর আলোচনাটা কি? 1 নম্বর আলোচনা হচ্ছে নির্বাহী বিভাগ তাকে জবাবদিহিতার মধ্যে আনবে। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে যে গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো এতদিন চলে এসছেন, তাকে কিছু পরিবর্তন করা, সংস্কার করা, জবাবদিহিতার মধ্যে আনা, স্বচ্ছতার মধ্যে আনা, আর সর্বোপরি নির্বাহী বিভাগের সাথে পার্লামেন্ট আইন প্রণয়নী বিভাগ বা বিচার বিভাগের একটা যৌক্তিক, একটা রেশনাল, লজিক্যাল, ভারসাম্যমূলক সম্পর্ক থাকে, যেটা মডার্ন যে কোনো ডেমোক্রেটিক স্টেটের, যে কোনো উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের একবারে প্রথমে যদি বলি, শর্ত বলি, উপাদান বলি, এই জায়গাটা। আমি এখনো বিশ্বাস করতে চাই বাজেট অধিবেশনে সম্ভবত সরকার মনোযোগ দিতে পারবে না। বাজেট অধিবেশনের পরে যে অধিবেশনটা হবে, আমি আশা করব তারা সেখানে তারা এই বিষয়গুলোকে আলোচনা করে এ ব্যাপারে তারা উদ্যোগ তারা গ্রহণ করবেন। আর দুটো ব্যাপারে কথা বলে কথাটা আমি শেষ করব। আর সেটা একটা কথা হচ্ছে যে এখানে অর্থনীতি নিয়ে ডক্টর মোয়াজ্জেম